ভিডিও শুরুতেই আপনার কাছে একটা প্রশ্ন করব। একটা ৭ বছরের শিশু সে দুনিয়া সম্পর্কে কি বুঝতে পারে? হ্যাঁ, সেই ৭ বছরের শিশুকে একটা অমানুষ প্রথমে করে এবং সেই ঘটনা চাপা দিতে তাকে হত্যা করে। ইয়েস, আজকের ভিডিওর শুরুতে এই ভিডিওর ফুল ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দিলাম। আপনারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন, তবে আপনার ঘরে যদি এরকম ছোট্ট কোনো শিশু থেকে থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হয়তো এই ভিডিওটা দেখে আপনি সতর্ক হয়ে যেতে পারেন। আজকের ভিডিও শুরুতে আমার নিজের সম্পর্কে কোনো ইন্ট্রো দিব না, সরাসরি ভিডিওতে শুরু করব। হ্যাঁ, আজকের কেস দ্য কেস অফ রামিসা মার্ডার কেস। রামিসা আক্তারকে হত্যার ঘটনায় ধর্ষণের পর ঘটনা ধামা চাপা দিতে শিশু রামিসাকে হত্যা করা হয়। ৭ বছরের একটা শিশু, তার নাম রামিসা আক্তার। আপনারা ছবিটার দিকে লক্ষ্য করেন, আল্লাহ কি সুন্দর রূপ দিয়ে তাকে এই দুনিয়া পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ তাকে এত সুন্দর রূপ দিলেও তার হায়াতটা বেশি দিন দেয় নাই, মাত্র দিয়েছিল ৭ বছর। রামিসা পপুলার মডেল হাই স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। সে তার পরিবারের সাথে রাজধানী পল্লবী এলাকার একটি বাসার মধ্যে বসবাস করত, আর সেই বাসায় তার বাবা মারা বসবাস করত প্রায় ১৭ বছর ধরে। তারা মূলত দুই বোন, সে ছোট এবং তার একটা বড় বোন আছে, তার নাম রাইসা আক্তার। রামিসা এবং রাইসা তাদের দুই বোনের দৈনন্দিনের কাজ ছিল সকালে উঠে স্কুল যাওয়া এবং বাসায় এসে খেলাধুলা করা ইত্যাদি। ১৯ মে ২০২৬, আজকের এই ভিডিওটা বানানোর মাত্র ২ দিন আগে। অন্য দিনের মতো রাইসা এবং রামিসা দুজনের স্কুলে যাওয়ার কথা ছিল সকালের দিকে, কিন্তু হঠাৎ সকাল 10:30টার দিকে স্কুল যাওয়ার সময় রামিসাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। রামিসার মা পারভিন আক্তার সব জায়গায় খোঁজাখুঁজি করলেও খোঁজ করে না তাদের ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটে, এবং সে হঠাৎ লক্ষ্য করে সেই বাসার সামনে পড়ে আছে রামিসার জুতা। সেটা দেখার পর তার মনের মধ্যে সাথে সাথে ভয় চলে আসে এবং সে সন্দেহ করে হয়তো এই সামনের বাসায় রামিসা আছে। এরপর রামিসার মা সেই বাসায় নক করে, কিন্তু কোনোভাবেই মিলছে না কোনো শব্দ, আর সেটাই তার ভয় বেড়ে যায় অনেক বেশি। এরপর সে তাড়াহুড়ো করে ফোন দেয় তার ভাইয়ের বউকে, এবং তার ভাইয়ের বউ মানে তার ভাবি দেরি না করে সাথে সাথে চলে আসে সেই বাসায়। তিনিও যখন চেষ্টা করার পর সেই দরজা কোনোভাবেই খুলছিল না, তিনি সাথে সাথে 999 ফোন দেন, আর সৌভাগ্যবশত মাত্র 10 মিনিটের মধ্যে সেখানে পুলিশ চলে আসে এবং পুলিশও অনেকক্ষণ চেষ্টা করার পর যখন দরজা খুলছিল না, তখন সেই পুলিশ সেখানে দরজাটা ভেঙে ফেলে, এবং দরজা ভেঙে ফেলার পর বাসায় ঢুকে যা দেখতে পারে সেটা দেখার পর তাদের পায়ে থেকে মাটি যেন আলাদা হয়ে গেছিল। কারণ পুলিশ ঢুকে দেখতে পারে সেখানে পড়েছিল রামিসায়ের অর্ধেক দেহ। কিন্তু কেন করলো এরকম, আর কি হয়েছিল রাইসার সাথে সেই বাসার ভিতরে, তা জানবো আপনার একটু পরে। রামিসাদের ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটে মাত্র 2 মাস আগে ভাড়া নেয় এক দম্পতি। তার মধ্যে সেখানে ছিল সোহেল রানা এবং সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার। এরা দুজনেই সেই বাসায় বসবাস করত। আর হ্যাঁ, এই সোহেল রানাই খুন করেছে রামিসা আক্তারকে, এবং তার সঙ্গ দিয়েছিল তারই স্ত্রী স্বপ্না আক্তার। সোহেল রানা পেশায় ছিল একজন রিক্সা মেকানিক। সে নাটোরে ইতিমধ্যে একটা ক্রাইম করেছিল, যেটার কারণে তার নামে একটা থানার মধ্যে মামলাও রয়েছে। পুলিশ যখন সেই রুমের দরজা ভেঙে রুমের মধ্যে ঢোকে এবং রুমে ঢোকার পর তারা দেখতে পারে সেখানে একটা বস্তার ভিতরে লুকানো ছিল রামিসার অর্ধেক দেহ। তাহলে বাকি অংশ কোথায়? এবং পুলিশ খোঁজাখুঁজির পর বাকি দেহের অংশ পায় বাথরুমের মধ্যে। আপনাদের কেমন লাগতেছে একটা জিনিস চিন্তা করেন তো, মাত্র 7 বছরের একটা শিশুকে এইভাবে করছে, তার দেহ আলাদা করছে এবং সেই দেহ বাথরুমে ফেলে রাখছে। কিন্তু এখন প্রশ্ন হলো, সেখানে যদি সোহেল রানা করে তাহলে সোহেল রানা বাসা থেকে কোথায় গেল? সেই বাসায় তো সোহেল রানা ছিল না। পরে পুলিশ চেক করে দেখতে পারে সোহেল রানা দরজার যে রডগুলো থাকে সেই রডগুলো কেটে সেই জানালা দিয়ে পালিয়ে যায়, আর তাকে সাহায্য করেছিল তারই স্ত্রী স্বপ্না আক্তার। এরপর দ্রুত স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়, এবং স্বপ্না আক্তার তার জবানবন্দিতে এটা বলেন তার হাজব্যান্ডের মেন নেশা একটু বেশি ছিল। এই মেন নেশার কারণে তাদের মধ্যে প্রায় ঝামেলা হতো, আর ঝামেলার এক পর্যায়ে স্বপ্না আক্তারের গায়ে হাত তুলত তারই হাজব্যান্ড সোহেল রানা। সোহেল রানার রামিসা হত্যা করার পর তার পরিকল্পনা ছিল সেই দেহ একদিকে ফেলে দেবে এবং তার মাথাটা অন্যদিকে ফেলে দেবে। আমি ঠিক 3 থেকে 4 দিন আগে একটা ভিডিও বানাইছিলাম সৌরভ হত্যা মামলা, আর ঠিক সেখানেও খুনি চেয়েছিল দেহ এক জায়গায় রাখবে আর মাথা অন্য জায়গায় রাখবে, কিন্তু তারও রেহাই হয়নি, আর রেহাই হবে না সোহেল রানারও। তো সোহেল রানা এবং তার স্ত্রীর প্ল্যান ছিল যে তারা দেহ অন্য জায়গায় লুকিয়ে ফেলবে এবং আলাদা আলাদা জায়গায় ফেলে দেবে, তারপর পুলিশ তাদের কোনো খোঁজ পাবে না। কিন্তু এত দ্রুত যে খোঁজ বের হয়ে যাবে এটা হয়তো সোহেল রানা এবং তার স্ত্রী কল্পনাও করতে পারেনি। যখন রামিসের মা সেই দরজা নক করে তখনই তারা বুঝতে পারে যে এই বাসা থাকাটা সেফ না। এরপর দ্রুত
সোহেল রানা সেই বাসা থেকে পালিয়ে যায় এবং তারপর পুলিশ এসে যা দেখতে পারে তা তো আমি আগে বলেছি। সোহেল রানাকে নারায়ণগঞ্জের থেকে গ্রেপ্তার করা হয়। তবে খুনের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। কেন খুন করা হইলো মাত্র 7 বছরের একটা শিশুকে, তাও আবার এতটা নৃশংসভাবে? তদন্ত চলছে আর এখন পর্যন্ত রিপোর্ট আসেনি আমার ভিডিওটা বানানো পর্যন্ত। রিপোর্টে কী আসে সেটা আমি পিন কমেন্টে দিয়ে রাখবো যদি ভিডিওটা আপনি পরে দেখে থাকেন। তবে সাধারণভাবে পুলিশ এবং ডাক্তাররা যেটা বলতেছে যে প্রথমত তাকে ধরা হয় এবং সেই ঘটনা ধামাচাপা দিতে তাকে হয়। আপনারা একটাবার চিন্তা করেন, সোহেল রানা কি একবারও ভাবে নাই যে এরকম একটা বাচ্চাকে সে এরকমভাবে অত্যাচার করবে এবং খুন করবে? তবে যতটুকু শোনা যায় পুলিশের কাছ থেকে যে যেদিন খুন করেছিল তার আগের দিন রাত্রে 2টা ড্রাগস বা ইয়াবা খেয়েছিল সোহেল রানা, এবং যেদিন খুন করেছিল সেদিন সকালে 2টা খেয়েছিল, যার কারণে হয়তো তার ওরকম জ্ঞান বুদ্ধি কিছু ছিল না, সেই ফলে এরকম একটা করেছে। সো এটা আমি শিওর না, যতটুকু শোনা গেছে আর কি। তো এখন আমি কিছু ফেসবুক পোস্টের কথা বলবো। আমি সেই সম্পর্কেও সঠিকভাবে জানি না, তবে আমি যতটুকু শুনলাম জাস্ট ততটুকু আপনাদের কাছে শেয়ার করছি। এর সত্যতা কতটুকু আমি সত্যি জানি না। তো ফেসবুকে যে পোস্টটা দেখেছিলাম আমি, সেখানে লেখা ছিল সোহেল রানা কোনো দিন মানে কোনোভাবে রামিসাকে দেখে এবং তখনই তার প্রতি একটা লোভ জাগে তার। সো সেই লোভ পূরণ করতে রামিসাদের বাসার সামনের ফ্ল্যাটে তারা ভাড়া নেয়। এটা পরিকল্পনাভাবেই তারা ভাড়া নেয় এবং এই বিষয়ে তার স্ত্রী স্বপ্না আক্তার জানতো, কিন্তু তিনি অত্যাচারের ভয়ে তেমন কোনো বাধা দিতে পারে নাই। সো প্রথমত চেষ্টা করছিল যে রামিসাকে হচ্ছে তার কাছে টেনে নেওয়ার। এই জন্যে সোহেল রানা কিছু বিড়ালের বাচ্চা পালতো, আর মেয়ে মানুষ বা আমরা সবাই বিড়াল প্রেমী একটু হয়েই থাকি। সো বিড়ালের লোভ দেখিয়ে তাকে বাসায় নেওয়ার চেষ্টা করতো, কিন্তু পারতো না। রামিসার যে একটা ছোট্ট বান্ধবী আছে, সে বলতো যে আমার বান্ধবীকে সে আইসক্রিম দেয়, চকলেট দেয়, এবং এই কথা বলে তাকে বাসায় নিয়ে তাকে খুন করেছিল। তবে সেদিন কি ঘটেছিল সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে যতটুকু জানা যায় যে সেদিন তাকে প্রথমে বাসায় ডেকে নিয়ে গেছিলো এবং তারপর তাকে মানে যেটা করা হয়েছিল আর কি, এবং সেটার পর হয়তো তার ব্লাডিং হচ্ছিল, এই কারণে সেটা ধামাচাপা দিতে বা বাঁচতে তাকে আর কি খুন করা হয়েছিল। এটা সত্য কতটুকু আমি জানি না সত্যি। তবে এই ভিডিও থেকে আপনাদের একটা শিক্ষাই দিব যে বাংলাদেশ, একটু আপনার বাচ্চাদের সাবধানে রাখবেন, নাহলে দেখা যাবে যে রামিসার মার মতো আপনাদের বুক খালি হয়ে গেছে। আমরা তো বাংলাদেশের আইন সম্পর্কে জানি যে বাংলাদেশের আইন কি, খুন করে ধরে 6 মাস 1 বছর 2 বছর জেল দিয়ে তাকে আবার ছেড়ে দেওয়া হয়। কিন্তু এটা কি আসলে শাস্তি কোনো? এলাকার মানুষজন বলতেছে যে তাকে পাবলিকের কাছে দেওয়া হোক এবং পাবলিক তার শাস্তি দিবে এবং সবাই প্রকাশ্যে। এটা দেখার পর বাকি যারা এরকম মানে অমানুষ আছে তারা একটু হলেও শিক্ষা পাবে, আর হয়তো তারা ভয় পাবে নেক্সট এরকম কিছু করতে। কিন্তু জানি না আদৌ আইন কী রায় দিবে, কি হবে। তবে রামিসার বাবা এটা বলতেছে যে আমি জানি এই খুনের বিচার হবে না, আমাদের দেশে এই খুনের বিচার হবে না। তবে ভিডিও শেষ করার আগে বলবো বিচার হোক, এবং খুবই নিকৃষ্টভাবে বিচার হোক, যদি এরকম পাপিষ্ট কাজ আর কেউ করার সাহস না পায়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি বলবো, ভাষা নেই আসলে এরকম একটা ঘটনা জানার পর। এরকম একটা নিষ্পাপ শিশুর, মানে আমি যতটুকু জানি যে 7 বছর পর্যন্ত যত পাপ করে আল্লাহ নাকি সেটা গণনায় ধরে না, আর এরকম 7 বছরের একটা শিশুকে কিভাবে পারে মানুষ? তারা কি আদৌ মানুষ নাকি অন্য কিছু? আমি জানি না। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আমি আর কিছু বলতে পারছি না। দেখা হবে নেক্সট ভিডিওতে। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সরি, আমি ঠিকভাবে কথা বলতে পারছি না। আল্লাহ হাফিজ। কিছুই চাই না, বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই।